দেখছেন এটিএন নিউজ। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়, কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি উজমা হাসান। এখন জানবো শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫০ শতাধিক। যারা নিজেদের রাজাকার বলছে তারা কোন চেতনায় বিশ্বাসী, প্রশ্ন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর দেখতে চায় সাধারণ মানুষ। বেসরকারি টিভিগুলোকে পে চ্যানেল করার প্রস্তাব ডক্টর মাহফুজুর রহমানের। আবারও বেদখল হতে চলেছে মেয়র আনিসুল হক সড়ক। এবং মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনার ১৬তম কোপা শিরোপা। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০০ শতাধিক আহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো ছবিতে বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। টান টান উত্তেজনার ৫ ঘণ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মুখোমুখি ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার পর শহীদুল্লাহ হলের সামনের সড়ক রণক্ষেত্র। মুহুর্মুহুর ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে হামলা, ককটেলের বিস্ফোরণ, সেই সঙ্গে গুলি। সংঘর্ষের মধ্যে চলছিল দুই পক্ষের স্লোগান। একদিকে যখন সংঘর্ষ চলছিল, অন্যদিকে আহতদের নিয়ে হাসপাতালে ছুটতে দেখা যায় সহযোদ্ধাদের, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এত সবের পরও পরিস্থিতি যেন বদলায় না। ঘণ্টাখানেকের তাণ্ডব থামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতিতে। কয়েক দফা সংঘর্ষে আহতদের বেশিরভাগেরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। প্রথম দিকে সেখানে কোটা বিরোধীদের অবস্থান থাকলেও এক পর্যায়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে হাসপাতালের ভেতরেও প্রবেশ করে। এর আগে বেলা তখন ৩:১৫। বিজয় ৭১ হলের সামনে কোটা বিরোধীরা আর হলের ভিতরে ছাত্রলীগ। প্রায় ১০ মিনিট ধরে দুপক্ষের মধ্যে দু একটি করে ইটপাটকেল ছোড়ার পর হঠাৎ ছাত্রলীগ হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় সামনে পেয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের কয়েকজনের উপর চড়াও হয়। কোটা বিরোধীরাও কিছুটা সংগঠিত হয়ে পাল্টা ছাত্রলীগকেও ধাওয়া দেয়। এভাবে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে আরও প্রায় ১০ মিনিট। অবশ্য দ্রুতই আন্দোলনকারীদের মলচত্বর থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধীরা অবস্থান নেয় বিসি চত্বরে। অন্যদিকে মলচত্বর এলাকা দখল নেয় ছাত্রলীগ। এরপর থেকে দ্রুতই আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে। বেলা ৪টার মধ্যে পুরো ক্যাম্পাসের দখল চলে আসে ছাত্রলীগের। মিছিলটি মলচত্বর হয়ে বিজয় ৭১ হলের সামনে গেলে সেখানকার ৫টি হলের ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাসী, প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, পাকিস্তানিদের অত্যাচার তারা দেখেনি বলেই নিজেদের রাজাকার দাবি করে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান এই কথা বলেন।
সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই 2014-15 অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে কর্মসম্পাদন চুক্তির দায়বদ্ধতায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু করেন বার্ষিক কর্মসম্পাদনা এবং সরকারি কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার। গেল অর্থবছরে এই চুক্তি বাস্তবায়নে সবচেয়ে সফল বিদ্যুৎ বিভাগ সহ 11টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে জয়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিচের দিকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও মনে করিয়ে দেন তিনি। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সরকারি কর্মকর্তাদের বিচলিত না হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। এই পত্র পত্রিকা কি লেখলো সেটা থেকে নার্ভাস হওয়ারও কিছু নেই, আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই, বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কিনা। নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি ক্ষমতায় আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয়া কোটা বিরোধী আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সম্প্রতি সাবেক বর্তমান বেশ কজন সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভয়াবহ দুর্নীতির তথ্য বেরিয়ে আসে। সীমিত বেতনের কর্মকর্তা বা কর্মচারী হয়েও তাদের এক একজন গড়েছেন সম্পদের পাহাড়। এসব নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ চান সরকার দুর্নীতির মূল উৎপাটনে কঠোর হোক। আমাদের বিভিন্ন জেলা প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া কর কমিশনার মতিউর রহমানের বিরুদ্ধে দুদকে রয়েছে শত শত কোটি টাকার সম্পদের অভিযোগ। এ তালিকায় রয়েছে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মচারীর নাম। সারা দেশে চলছে দুদকের দুর্নীতি বিরোধী সমন্বিত কার্যক্রম। মাদারীপুর ও শরীয়তপুর দুই জেলার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয় এই মাদারীপুর জেলা কার্যালয় থেকে। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের দালাল চক্রের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ ও 2019 সালে পুলিশ কনস্টেবল নিয়োগে 70 লাখ টাকা উদ্ধারের ঘটনায় ব্যবস্থা নেওয়া সহ হয়েছে মামলাও। সরকারি অর্থ আত্মসাৎকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। পাবলিকের টাকা মারিয়া যারা বড় গাড়ি বাড়ি করছে তাদেরকে যেভাবে হোক আইনের আওতায় আইনা যাতে বিচার করে। খুলনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির বিস্তর অভিযোগ। গত কয়েক বছরে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাধারণ মানুষের অভিযোগ, দুর্নীতিগ্রস্ত একজনের তথ্য সামনে এলেও 10 জন রয়ে যান ধরাছোঁয়ার বাইরে। প্রধানমন্ত্রী যেটা বলছে আসলে যদি এটা সে বাস্তবায়ন করতে পারে তাহলে ঠিক আছে। জেলা প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় ফেনীতে দুর্নীতি বাড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। দুর্নীতি দমন করা সম্ভব হবে তখনই যখন প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা যখন ওই দায়িত্বটা নিজ নিজ দায়িত্বে পালন করবে।
দুর্নীতির কারণে ঠাকুরগাঁয়ে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে চলতি বছর জেলাটিতে 6টি অভিযান চালায় দুদক, হয়েছে মামলাও। দুর্নীতি প্রতিরোধে দুদককে আরও কঠোর হওয়ার দাবি ঠাকুরগাঁওবাসীর। সদর হাসপাতালে একজন ড্রাইভার, সে কোটিপতি হয়ে গেছে। যদি আমরা সেবা নিতে যাই তো প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি আমরা লক্ষ্য করতেছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 27 পেরিয়ে 28 বছরের জয়যাত্রা শুরু হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার। রাজধানীর কাউরান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে আজ দিনব্যাপী আয়োজন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী। এতে দেশি চ্যানেলগুলোকে বাঁচাতে পে টেলিভিশনে রূপান্তরের আহ্বান জানান এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। 28 বছর আগের এক দূরদর্শিতা আজ সফল বাস্তবতা। জনপ্রিয়তায় দেশের গণ্ডি বহু আগেই পার করে গোটা বিশ্বের বাংলাভাষী মানুষের প্রিয় চ্যানেল এটিএন বাংলা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এরই ধারাবাহিকতা প্রত্যাশা করলেন অতিথিরা। দর্শকদের এটিএন বাংলার প্রতি আস্থা, সেই কারণেই তীব্র প্রতিযোগিতার মধ্যেও এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে সফলতার সাথে। বাংলাদেশ যে বদলে গেছে সেই সমস্ত বার্তা তারা সুন্দরভাবে পৌঁছে দিবেন, এটি আশা করি। এটিএন বাংলা বিরাট ভূমিকা রাখছে, আগামী দিনেও রাখবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। যত ইতিহাস, বাঙালির যত অর্জন, তার সবকিছুকে সবার মধ্যে ছড়িয়ে দিক। দিনব্যাপী আয়োজনে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও শুভকামনা জানালেন। এটিএন বাংলা যে গণমানুষের কথাই বরাবর বলে এসেছে, সেই স্বীকৃতি অতিথিদের কণ্ঠে। এটিএন বাংলা যে ভূমিকা রেখে চলেছেন এখন পর্যন্ত, পাইনিয়ার হিসাবে ভবিষ্যৎ গণমাধ্যমে যে কোনো ধরনের সামনের দিকে এগিয়ে যাওয়াকে ওনারা আরও সফলভাবে সহায়তা করবেন। বাংলাদেশের এত বাধা বিপত্তির মধ্যেও এটিএন বাংলা চেষ্টা করছে জনগণের সামনে তাদের কথাগুলো তুলে ধরার জন্য। বাংলাদেশের সাংবিধানিক শাসন, গণতান্ত্রিক শাসন এবং সমাজ বিকাশের ধারায় এটিএন বাংলা ওতপ্রোতভাবে একজন অংশীজন হিসেবে তাদের ভূমিকা রাখছে। দেশের গুরুত্বপূর্ণ সকল সংস্থার খবর, গঠনমূলক সমালোচনা, সেই সঙ্গে অগ্রগতির পরামর্শ, সব মিলিয়েই এত দূর এসেছে এই চ্যানেল। ঘুরে ফিরে বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার তাগিদ সবার কণ্ঠে। এটিএন বাংলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ বিদেশে অসংখ্য দর্শক কাছে জনপ্রিয়তা অর্জন করে এখনও 1 নম্বর চ্যানেল হিসেবে তাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে আসছে। এই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ এবং প্রোগ্রাম প্রচারের মাধ্যমে সবার কাছে যেন এই গ্রহণযোগ্যতা তাদের থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। ইতিপূর্বে এটিএন বাংলা যেভাবে সঠিক খবর, সত্য খবর এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে উপস্থাপন করবার চেষ্টা করেছে, আমরা বর্তমানে এবং ভবিষ্যতে একইভাবে নানা রকম সামাজিক অনাচার রয়েছে, যেরকম রাজনৈতিক বিশৃঙ্খলা রয়েছে, যে ক্ষেত্রে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, আবার দেশের উন্নয়নের জোয়ারও রয়েছে, আমরা সব সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এটিএন নিউজ ও এটিএন বাংলার এতদিনের দায়িত্ববোধ ভবিষ্যতেও ঠিক থাকবে বলে আশ্বাস ডক্টর মাহফুজুর রহমানের। কেবল নিজেরই দুটি চ্যানেল নয়, প্রতিষ্ঠিত দেখতে চান দেশের বাকি চ্যানেলগুলোকেও, যাতে দায়বদ্ধতা বজায় রাখার পথে কোনো মালিক বা কর্মীকে হিমশিম খেতে না হয়। এটা বিজ্ঞাপন নিয়ে কিন্তু আনহেলদি কম্পিটিশন শুরু হয়েছে। এই যে জিনিসটা হলে আমাদের পক্ষে খুব বেঁচে চালিয়ে যাওয়া খুব কঠিন। তো এখানে মাননীয় স্পিকার সাহেব আছেন, ওনাকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যাতে আমরা এই এতগুলি চ্যানেল, আপনারা এতগুলি চ্যানেল পারমিশন দিচ্ছেন, কিন্তু এই এতগুলি চ্যানেল যাতে টিকে থাকতে পারে, এরকম একটি পদক্ষেপ যদি আপনার সরকারের পক্ষ থেকে যদি নেন, তাহলে হয়তো আমরা বাঁচবো, না হলে এই অনেক টেলিভিশনই ঝরে যাবে কিছুদিনের মধ্যে। অতি শীঘ্র যেন আমাদেরকে পে চ্যানেলের ব্যবস্থা করে দেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আজকের শীর্ষ সংবাদে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, এরপর আরো যা থাকছে। আবারও বেদখল হতে চলেছে মেয়র আনিসুল হক সড়ক, এবং মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনার 16তম কোপা শিরোপা। বিরতির পর ফিরে এলাম আজকের শীর্ষ সংবাদে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রাজধানীর মেয়র আনিসুল হক সড়ক আবারও বেদখল হতে চলেছে। সড়কে ট্রাক, কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। রিকশার জন্য নির্দিষ্ট করা লেনও কোনো কাজে আসছে না। সম্রাট আনোয়ারের রিপোর্ট।
এ যেন ইঁদুর বেড়ালের খেলা চলছে। প্রথম দফায় 2015 সালের পর দ্বিতীয় দফায় এ বছরের মে মাসের শেষ নাগাদ উদ্ধার করা হয় রাজধানীর মেয়র আনিসুল হক সড়ক। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে আবারও বেদখলের পথে সড়কটি। 7 রাস্তা থেকে সড়কের বিসিক ভবন পর্যন্ত অংশ মোটামুটি খালি রাখার চেষ্টা হলেও সেখান থেকে কারওয়ান বাজার রেল ক্রসিং পর্যন্ত অংশে আগের মতোই সড়কে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রাক কাভার্ড ভ্যান। এমনকি ট্রিপ থেকে ফেরার ট্রাকের ধোঁয়া মোছা এবং মেরামতের কাজও হচ্ছে সড়কে। লেগুনা স্ট্যান্ডটি কিছুটা দূরে সরিয়ে নিলেও সিরিয়ালে থাকা লেগুনার ট্রিপের শুরুটা আগের মতোই রেল ক্রসিংয়ের সামনে থেকেই হচ্ছে। এর ফলে সংকুচিত হয়ে পড়ছে যানবাহনের চলাচলের জায়গা। এতে গেল কয়েকদিনের নির্ঝঞ্ঝাট যাতায়াতে আবারও বাধা। ট্রেন আসার সময় এমনিতে জ্যাম, তারপরে সাইডে খাড়া গাড়িগুলোর জন্য আমাদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হয়। আমি তো স্ট্যান্ডে বড় হয়েছি, স্ট্যান্ডে থাকি। মেন উদ্দেশ্যটা ট্রাকের কারণে জ্যামগুলো এখানে বাজে। মাঝে মাঝে ট্রাকে অনেক জাম লাগাইতে হয়, এই আমরা যাইতে কষ্ট হয় আমাকে। অবৈধ ট্রাক পার্কিংয়ের কারণে কাজে আসছে না রিক্সা সাইকেল চলাচলের আলাদা লেন। ভাঙাচোরা লেন ডিভাইডার অরক্ষিত, সেগুলোও খুলে নেয়ার চেষ্টা। সড়কের দুই পাশের দেয়ালের আলপনা নীতিবাক্য হারিয়ে গেছে বিভিন্ন বিজ্ঞাপনের ভিড়ে। সরকার তো ওই পিছে একটা জায়গা করে দিয়েছিল, এরা তো এখানে ভিতরে নেয় না, এরা সব সময় নিয়ে এই রাস্তার ভিতরেই রাখে গাড়ি। সময় যত গড়ায় সড়কে রাখা ট্রাকের সংখ্যা বাড়ে, এমনকি আবর্জনা ফেলার জায়গাটাও হয়ে উঠেছে এই সড়ক। কারওয়ান বাজার অথবা ফার্মগেট থেকে যারা তেজগাঁও অভিমুখে আসতে চান তাদের জন্য এই সড়কটি অতীব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্ব বুঝেই কিনা এই সড়কটিকে বারবার দখলমুক্ত করার নানা প্রয়াস আমরা দেখতে পাই। কিন্তু তারপরও কেন যেন এই সড়কটি বারবার দখল হয়ে যায় এবং এইখানেই গড়ে ওঠে ট্রাক স্ট্যান্ডের বাড়তি অংশ। আর এই সমস্যা থেকে উত্তরণ চান জনগণ। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। আন্তর্জাতিক AR-15 আধা স্বয়ংক্রিয় একটি রাইফেল। ড্রাইভিং লাইসেন্স থাকলেই আগ্নেয়াস্ত্র কেনা যায় যেই দেশে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় এটি। গতকাল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় ব্যবহৃত AR-15 রাইফেল নিয়ে দেখুন একটি প্রতিবেদন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার উপর গুলি চালানো হয়। হামলায় ট্রাম্প গুরুতর আহত না হলেও নিহত হয়েছেন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি। সন্দেহভাজন ওই হামলাকারীকেও হত্যা করা হয়েছে। তার পাশেই পড়েছিল হামলায় ব্যবহার করা একটি AR-15 রাইফেল। AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল। এর অর্থ সেটি দিয়ে একটানা একাধিক গুলি ছোড়া যায়। একই ধরনের M16 রাইফেল ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। AR-15 রাইফেলের গুলির গতিও অনেক বেশি। সাধারণ পিস্তলের গুলির চেয়ে 3 গুণ বেশি গতিতে ছুটতে পারে এই বন্দুকের গুলি। অনেক দূর থেকেও বন্দুকটি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। এর গুলিতে আক্রান্ত ব্যক্তি ত্বক ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক আঘাত পেতে পারেন। যুক্তরাষ্ট্রে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় পিস্তলের গুলিতে। তবে দেশটিতে বড় কিছু বন্দুক হামলার ঘটনায় AR-15 রাইফেলের ব্যবহার হয়েছে। 2022 সালের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকটি দিয়ে হামলা চালিয়ে 19 শিশু ও 2 শিক্ষককে হত্যা করেন এক তরুণ। একই অস্ত্র দিয়ে 2017 সালের অক্টোবরে লাস ভেগাসে হামলা চালিয়ে 60 জনকে হত্যা করেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রে AR-15 কেনা খুব সহজ। অঙ্গরাজ্য ভেদে কোনো নাগরিক বন্দুকের দোকানে গিয়ে বৈধ পরিচয়পত্র দেখিয়ে রাইফেল বা শটগান কিনতে পারেন। তবে এর আগে তাকে একটি যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এরপরেও ক্যালিফোর্নিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, নিউ জার্সি ও ওয়াশিংটনের মতো বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাধারণ মানুষের কাছে অ্যাসল্ট রাইফেল বিক্রি নিষিদ্ধ। ক্যালিফোর্নিয়া সরকারের দাবি, বন্দুক নিষিদ্ধ করে আইন জারির কারণে গত 1 দশকে 19,000 মানুষের প্রাণ বেঁচেছে। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আজকের শীর্ষ সংবাদে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। খেলার খবর। 2022 বিশ্বকাপে 6 ম্যাচ খেলে গোল করতে পারেননি একটিও, কিন্তু 2 বছর পর
আজকের শীর্ষ সংবাদ এ পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, আহত 1.5 শতাধিক। যারা নিজেদের রাজাকার বলছে তারা কোন চেতনায় বিশ্বাসী? প্রশ্ন প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর দেখতে চায় সাধারণ মানুষ। বেসরকারি টিভিগুলোকে পে চ্যানেল করার প্রস্তাব ডক্টর মাহফুজুর রহমানের। আবারও বেদখল হতে চলেছে মেয়র আনিসুল হক সড়ক। এবং মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনার 16তম কোপা শিরোপা। এই ছিল আজকের শীর্ষ সংবাদে। কাল আবারও দেখা হবে একই সময়ে। ধন্যবাদ সবাইকে।